মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার মনে হয় 33। তো বিষয় হচ্ছে প্রশ্নোত্তরে বৈদিক জ্যোতিষ শিক্ষা। তো আজ ক্লাস হচ্ছে 9 মে 2026, অর্থাৎ 9 আর 5 14 আর 1 15 মিলে 6 মাস। ওই বার সংখ্যা হচ্ছে শনিবার 8, সব মিলে 8 আর 6 14 5, আর 6টায় শুরু হচ্ছে। তো 6টা মিলে 6 আর 5 11 2। ক্লাস যখন শুরু হচ্ছে তখন তুলা লগ্ন। তা তুলা লগ্নের শান্তির ঝঙ্কারটি কিন্তু আমরা পেলাম। তুলা লগ্নে আমাদের দেখতে হবে যে তুলা লগ্নে লগ্নপতি শুক্র কিনা অষ্টমে নিজ গৃহে বসে আছে। এটি আপনাদের খেয়াল রাখতে হবে যে আজকে ক্লাস আমাদের কি দিচ্ছে। দুদিন বাদে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, আমরা শুধু পাশ করার জন্য নয়, এটি আমাদের বিশেষ করে অনুধাবন করে রাখতে হবে। তো তাছাড়া চতুর্থে দেখতে পাচ্ছেন চন্দ্র শ্রবণা নক্ষত্রে, অর্থাৎ সে নিজের নক্ষত্রে সে বসে আছে। পঞ্চমে যে আমাদের শিক্ষা, সে শিক্ষা ভাবে রাহু কিনা রাহুর নক্ষত্রে অবস্থান করছে। তাছাড়া ষষ্ঠে হচ্ছে মঙ্গল শনি যুক্ত, তার উপর রাহুর দৃষ্টিও রয়েছে। সপ্তমে রবি এবং বুধের বুধাদিত্য যোগ, অষ্টমে শুক্র, নবমে বৃহস্পতি এবং একাদশে কেতু অবস্থান করছে। তো আজ আমাদের, যেহেতু আমরা যাব যে প্রশ্নোত্তরে, আমরা সকালবেলায় গতকালকে আহ, আলোচনা করেছিলাম যে আমরা এই ক্লাসটা কিসের উপর চাই। তো কেউ কমেন্ট করেননি, একমাত্র আমাদের কিশোরী মোহন মন্ডল বাবু, উনি আহ, লিখেছেন যে বেদিক অ্যাস্ট্রোলজির উপরে হইলে ভালো হয়। তো আর কেউ দেখলাম না ওখানে কমেন্ট করলেন, একজন বললেন যে সহমত, আর কোনো কিছু নয়। তো এইবার বলুন এখান থেকে তাহলে বেদিক অ্যাস্ট্রোলজির উপরে সর্বপ্রথম কিশোরী কিশোরী মোহন বাবুর কাছে আমি জানতে চাই যে কি ধরনের ক্লাস চান। আমরা সিলেবাসের টপিকসে এখন আর প্রবেশ করছি না। কেন করছি না? যে আমাদের যেহেতু পরীক্ষা সমাপ্ত। তো যেমন আমি গত ক্লাসে কিন্তু আপনি ছিলেন না, যে ক্লাসে আমি বলেছিলাম যে আমরা পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদের এই উচ্চতর ব্যাচ, যে পরীক্ষার প্রস্তুতির জন্য আমি বলেছিলাম যে আয়ু বিচারের পদ্ধতি কয়টি, কি কি, কিভাবে বিশ্লেষণ, এগুলো বিশ্লেষণ করতে, তারপরে কোন গ্রহ কতদিন এক রাশিতে অবস্থান করে, এমনকি কেন বক্রী হয়, কেন দগ্ধ হয়, বৃহস্পতির কেন অতিচার গুরুর, কেন উদয়স্ত, কেন বার্ধক্য, কেন বক্রোদয় কেন, এগুলো আলাপ করেছিলাম আমি। তাহলে ত্রয়োদশ স্পর্শ কেন হয়, ছকেকে বিশ্লেষণ করুন। যেমন শুভ দিনের নির্ঘণ্ট কি, শুভ দিনের অভাবে করণীয় কি, চন্দ্র সূর্য গ্রহণ, গ্রহণ মানব জীবনের প্রকৃতি ও প্রভাব বিশ্লেষণ, কালসর্পদোষ কত প্রকার, যে কোনো দুটি কালসর্পদোষের ফলাফল, জ্যোতিষশাস্ত্রে 9টি রত্নের শুভাশুভ বিচার প্রভাব, সান্নাড়ি চক্র, নবতারা চক্র অঙ্কন দুর্গ ফলাফল বিশ্লেষণ, যেমন একটি নক্ষত্রের তীরভাব বর্ষ অঙ্কন করে ফলাফল বিশ্লেষণ, এগুলো আমরা ক্লাস করেছিলাম। লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবে নিগূঢ় তত্ত্ব, চিকিৎসাবিদ্যায় জ্যোতিষশাস্ত্রের প্রতিকার পদ্ধতি, পঞ্চাঙ্গ কি, জ্যোতিষশাস্ত্রের পঞ্চাঙ্গের গুরুত্ব, বিবাহ মিলনে যোজক বিচার ও বিশ্লেষণ, সেই সঙ্গে পাত্রের একটি তারিখ, পাত্রীর একটি তারিখ দিয়ে কিভাবে ব্যাখ্যা করা যায়। তাছাড়া ধরেন একটি সময় দিয়ে, যেমন আজকে জন্মগ্রহণকারী 9-5-2026 সন্ধ্যা 6টায় যদি জন্মগ্রহণ করে ঢাকা, তাহলে তার বিংশোত্তরী দশান্ত দশা ফলাফল সংক্ষেপে বিশ্লেষণ। কালপুরুষে অঙ্গ বিভাগ অঙ্গন পূর্বক চিহ্নিত করে যে কোনো দুটি গ্রহের শুভাশুভ ফলাফল নির্ণয় করুন। এইভাবে আমরা কিন্তু ক্লাসের একটি ধারণা দিয়েছিলাম যে সিলেবাস অনুযায়ী যেগুলো আপনাদের করানো হয়েছে। তো তার ভিতর দিয়ে আপনাদের বলেছিলাম যে এটি করা হয়েছিল। এখন বলুন যে আপনারা এর বাইরে কি ধরনের বিষয় যেতে চান, জানতে চান, সেটি সর্বপ্রথম আমি আহ কিশোরী মোহন মন্ডল আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি এখন পরীক্ষার লগ্নে এসে আপনি কোন ধরনের ক্লাস চান। ফুল নাম নেবেন। আমি আজকের এই বিষয়টা গতকালকে আমি উপস্থাপন করেছিলাম যে বৈদিক জ্যোতিষের উপরে ক্লাসটা হলে ভালো হয়। কারণ আমাদের অ্যাস্ট্রোলজিতে আমি দেখেছি, ক্লায়েন্ট দেখতে যে দেখেছি যে অধিকাংশটাই বৈদিক জ্যোতিষের উপরে নির্ভর করে, এবং এইটার গুরুত্ব সবচেয়ে বেশি। অন্যান্য দিকটা আছে, পামিস্ট্রি আছে, নিউমারোলজি আছে, কিন্তু সেখানে নিউমারোলজিতে যেতে গেলে অনেক সময় দেখা যায় জন্ম তারিখটাই সঠিক আসে না। সেক্ষেত্রে আমাদের গোচর লগ্নটা বিশেষ গুরুত্ব বহন করে, প্রশ্ন লগ্নটা বিশেষ গুরুত্ব বহন করে। এটার উপর নির্ভর করে আমরা
ক্লায়েন্টকে কিছু সাজেশন দিতে পারি পামিস্ট্রির উপরে। পামিস্ট্রি ক্লাসে আপনি যথাযথ পরামর্শ দিয়ে দিয়েছেন বা সিলেবাস অনুযায়ী যে ধরনের প্রশ্ন হবে সেটার একটা ধারাবাহিকতা আমরা পেয়ে গেছি এবং সেই অনুযায়ী চেষ্টা করছি। তো বৈদিক জ্যোতিষটা যেহেতু ব্যাপকতা অনেক বেশি, আর আমাদের সিলেবাস অনুযায়ী এখনো সিলেবাসটা কভার হয়নি, কিন্তু তারপরেও আমরা মোটামুটি ডিপ্লোমা ব্যাচ আর এই ব্যাচ মিলিয়ে একটা পর্যায়ে আমরা চলে এসেছি। এখন এই ধারাবাহিকতায় আমাদের প্রশ্নটা হলে ডিপ্লোমার থেকে আরো ডিপলি আমাদের জানতে হবে বা উত্তরটা যেটা দিতে হবে সেটা আরো ডিপলি। সাধারণ দৃষ্টিতে যেগুলো হয় আমরা সেগুলো না, তার বাইরে যে আরো বেশি কিছু বা তার প্রশ্নের উত্তরের গভীরতাটা বেশি হবে ডিপ্লোমার থেকে। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে যেটা বোঝা যায় যে আমরা যে ক্লাসগুলো পেয়েছি সেগুলো আমরা যথাযথভাবে পেয়েছি। এখন অনুশীলন করাটা আমরা যারা ক্লাসে ছিলাম তাদের প্রত্যেকে যার যার ব্যাপার, যে যেভাবে অনুশীলন করেছেন যে যেমন অনুশীলন করবেন তেমন ভাবে সে প্রয়োগ করতে পারবেন। তো তারপরেও এই লাস্ট মুভমেন্টে এসে আমার মনে হয় যে বৈদিক জ্যোতিষটা নিয়ে যদি আরো একটু আলোচনা হয়, প্রশ্ন ধারাবাহিকতাটা কেমন হবে তার উপরে যদি আরো একটু আলোচনা হয়, তো সব মিলিয়ে মনে হয় আমরা আরো একটু ভালো করতে পারি বা আমাদের একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতিটা আমাদের থাকে বা প্রত্যেক পরীক্ষার্থী হিসেবে তার যে প্রস্তুতির জন্য যে চিন্তা ভাবনা থাকে সেটা মনে হয় আরো এক ধাপ এগিয়ে যাবে। আমি সেই মানসিকতা থেকে বা সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি যে বৈদিক জ্যোতিষের উপরে যদি ক্লাসটা হয় তাহলে আমরা হয়তো প্রস্তুতিটা আরো একটু ভালো নিতে পারবো। প্রশ্ন ধারাটা যদি আরো একটু ক্লিয়ার হয় তাহলে আমরা সেই অনুশীলনটা আরো একটু বেশি করতে পারবো। মানে আমার মতামত হচ্ছে এটা। এরপরে আহ আপনি যেভাবে পরামর্শ দেবেন আমাদের অসংখ্য চর্চাটা আমরা সেইভাবে এগিয়ে নিয়ে যাব। দেখুন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সিলেবাসে যেটি রয়েছে সেটি হচ্ছে 1 নম্বরে শুভ উদ্বোধন, উচ্চতর কোর্সের ভবিষ্যৎ পরিকল্পনা, জ্যোতিষিক প্রাসঙ্গিক আলোচনা। শিশু জন্মছকে পতাকি দৃষ্টি বিচার। পতাকি দৃষ্টি নিশ্চয়ই আপনারা শিখেছেন, এটা ক্লাস হয়েছে। তারপরে সংখ্যাতত্ত্বে জন্ম হ্যাঁ, সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত, হাতের আঙ্গুলের রাশি, জন্মছকে রাশি দেখে লগ্ন নির্ণয়ের বিশেষ কৌশল, এগুলো কিন্তু শিখেছে। কালপুরুষের অঙ্গ বিভাগ শিখেছেন, রাশিচক্রে অঙ্গ বিভাগ শিখেছেন, রোগ নির্ণয়ের কৌশলও শিখেছেন। 4 নম্বর, যেমন একটি কথা আপনি বললেন যে প্রশ্নের ধরন কেমন হবে, এটি কিন্তু আমি বলতে পারবো। আমি বলেছি যে অতীতে বিগত 2 বছরে যে ধরনের প্রশ্ন হয়েছে সেই আলোকে আপনাদের একটি ধারণা আমরা কিন্তু দিয়েছি। অতীতের ক্লাসগুলো আপনারা রেকর্ডিং দেখবেন। যে সময় থেকে বলছি যে 2 ব্যাচ একসঙ্গে ক্লাস হবে, সেখান থেকে যত ক্লাসগুলো আছে প্রত্যেক ক্লাসেই কিন্তু আমি এই ধারণাগুলো দিয়ে গেছি। এমনকি এখন যেগুলো বললাম, এইমাত্র যেগুলো প্রথম পড়ে শোনালাম, ওইগুলোই আমার ভান্ডারে আর কি আছে, এর বেশি আর নেই। এখন যেহেতু আমরা অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাচ্ছি, অন্য প্রতিষ্ঠানের স্যাররা কি ধরনের প্রশ্ন করবেন সেটা স্যাররা জানেন, এই বিষয়ে প্রশ্নের ধরন আমি বলতে পারবো না। তবে আপনাদের যে সিলেবাস অনুযায়ী প্রাথমিক ব্যাচকে আমি বলেছি যে আপনাদের সিলেবাসের বাইরে একটি প্রশ্নও আসবে না, যদি আসে তার জবাব আমি দিব। অর্থাৎ আমি সিলেবাস সিগনেচার করিয়ে এনেছি যে এর বাইরে আমি পড়াই, এর ভিতর থেকে প্রশ্ন হতে হবে। উচ্চতর ব্যাচ আপনাদের যে ক্লাসগুলো নিয়েছি আমি এখন বলে যাচ্ছি, এই ক্লাসগুলোই কিন্তু বিশেষ করে নোট করে তারপরে দেওয়া হয়েছে যে এইগুলোই করানো হয়েছে, এর ভিতরে আমাদের প্রশ্ন হতে হবে। তো সেই সিলেবাস অনুযায়ী সিলেবাসের যে ক্লাসগুলো নিয়েছি আমি এখন বলছি, এইগুলো একটু রিভিশন দেবেন। এর ভিতর যদি কোনোটা বুঝতে বাকি থাকে তাহলে সেটি আমি বুঝিয়ে দেবো। যেমন কালপুরুষের অঙ্গ বিভাগ, রাশিচক্রের অঙ্গ বিভাগ এবং রোগ নির্ণয়ের কৌশল, এটি ক্লাস হয়েছে। হস্তরেখার সূক্ষ্ম বিচার ও প্রতিকার 1ম পর্ব, সূক্ষ্ম বিচার 2য় পর্ব, এটি ক্লাস হয়েছে। সংখ্যাতত্ত্বের তাত্ত্বিক ব্যাখ্যা ও প্রতিকার ব্যাপারে ক্লাস হয়েছে। অ্যাভিমেরিজ থেকে লগ্ন, গ্রহ স্ফুট, নক্ষত্র চরণ নির্ণয় পদ্ধতি ক্লাস হয়েছে। অ্যাভিমেরিজ থেকে বিংশোত্তরী মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা নির্ণয় পদ্ধতিও ক্লাস হয়েছে। তাছাড়া মান্ডেন বা রাষ্ট্রীয় জ্যোতিষের সূত্র নিয়ে আলোচনা একটি ক্লাস হয়েছে। পরের ক্লাসেও আলোচনা করেছিলাম, এখানে 2টি ক্লাস, 11-12, সেটি মান্ডেন বা রাষ্ট্রীয় জ্যোতিষের সূত্রাবলীর প্রয়োগ কৌশলও করেছিলাম। আপনাদের চর্চা করেননি, আমি এখানে আরো 4টি ক্লাস বাড়াতে চেয়েছিলাম যে যদি আপনারা চর্চা করেন, যদি মনে করেন যে এটি ভালো, এটি একটি বিশেষ করে সাবজেক্টের মধ্যে একটি মহান বা প্রয়োজনীয় সাবজেক্ট, তাহলে আমি ক্লাস এখানে বর্ধিত করব। কিন্তু আপনি আর একজন, মনে হয় 2জন ব্যক্তি আমার কাছে মান্ডেন অ্যাস্ট্রোলজির একটি রিসার্চ পাঠিয়েছিলেন, একজন সম্ভবত ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব, আর আপনি। আর কেউ পাঠাইছেন কিনা আমার এই মুহূর্তে মনে নেই। তো আর কেউ পাঠাননি। এমনকি ভিডিও দেখে প্রাথমিক ব্যাচের কেউ কোনো পাঠায়নি মন্তব্য আমরা। ওখানে করেননি।
তাছাড়া মান্ডেন বা রাষ্ট্রীয় জ্যোতিষের সামগ্রিক ফলাফল বিচার ও করণীয় আলোচনা, এই করণীয় আলোচনা হয়নি, তবে করণীয় আলোচনা কিন্তু আমি টাচ দিয়ে গেছিলাম ওই প্রথম ক্লাসে। যদিও আপনারা ওটা ধরতে পারেননি, যেহেতু এই ক্লাসটা হয়নি, আমি হয়নি বললাম। তাছাড়া বাস্তুশাস্ত্রের সহজ সূত্রাবলী, এটি আমাদের জেকে দেব স্যার আপনাদের দিয়েছেন, আমি এটা দেইনি। শুভ দিনের নির্ঘণ্ট নিয়ে ক্লাস হয়েছে, যে শুভ দিনের ব্যাপারে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি শুভ দিনের বিষয়টা আপনাদের অনুধাবন করার চেষ্টা করেছি বিভিন্ন ক্লাসে। তো সেই অনুযায়ী শুভ দিনের সকল বিষয়গুলো পড়তে বলেছি, জ্যোতিষ বচনগুলো পড়তে বলেছি, যেগুলো হচ্ছে আপনাদের সবসময় লাগবে চলার পথে। এটা বেদিক অ্যাস্ট্রোলজিরই অঙ্গ। অর্থাৎ এই শুভ দিন জীবনের কি, এটি আমাদের অনুধাবন করার সক্ষমতা এখনো আছে কিনা। এই যে আপনারা দেখলেন যে ৭ই মে ২০২৬-এ জ্যোতিষ জগতে একটা নতুন সূর্য উদিত হলো। কে উদিত হলো, কোথায় কে আসলো আর গেল এটা জানি না। মনে আসলো তাই একটি জিনিস লিখে দিলাম। তো গতকালকে তারিখ থাকলো ৮ তারিখ, শনির তারিখ। ৮ তারিখ ৫ মাস, ৮ ৫ ১৩, আর হচ্ছে ১ ১৪। তাহলে শনি এবং বুধকে সঙ্গে নিয়ে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ঘোষণা করলো যে কোচিং সেন্টারের মাননীয় প্রেসিডেন্ট হচ্ছেন স্বপন কুমার চক্রবর্তী। তাহলে এটি হচ্ছে আমার মন গড়া বিষয়। আমি আদৌ বিবেচনা করেছি কিনা সেটি আপনাদের বের করতে হবে। আবার একটি প্রশ্ন আপনাদের আসতে পারে, দূর সনাতন কোচিং সেন্টারের আবার প্রেসিডেন্টও লাগে নাকি? আমার লাগে, আপনারা কি করবেন? আমার লাগে, আমি লাগবে আমি করব। এটা হচ্ছে আমার বিশেষ করে চিন্তা চেতনা। তো আমার লাগবে আমি করব, আমি প্রেসিডেন্ট কেন, আমি ভাইস প্রেসিডেন্ট করব, আমি সেক্রেটারি করব, জয়েন্ট সেক্রেটারি করব, বা ধরেন আমি অর্থ সম্পাদক করব, সমস্যা কি? করে দিয়ে আমি কাজের ভার কমাবো। কিন্তু সেটি হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার বা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের ব্যাপার। তো এখানে কিন্তু আপনাদের শুভ দিনের ইঙ্গিত দেওয়ার জন্য আমি বিভিন্ন কার্যকলাপের সঙ্গে এটি বোঝানোর চেষ্টা করেছি যে শুভ দিন কি, বা শুভ দিনের নির্ঘণ্টটা কি। শুভ দিনের নির্ঘণ্ট যদি না থাকে বা শুভ দিন যদি আমরা না দেখতে পারি, তাহলে কোনো কর্মই কিন্তু আমরা করতে পারবো না। আপনি কবে চেম্বারে বসবেন, কয়টার সময় চেম্বারে বসবেন, কয়টার সময় দেখা শুরু করবেন, কয়টার সময় আগরবাতি জ্বালবেন, কয়টায় আপনি দেখা যাচ্ছে এই নবগ্রহ স্তোত্র পাঠ করবেন, কয়টায় দেবীকে ফুল দেবেন, কয়টায় দেবীকে প্রতিষ্ঠা করবেন, কয়টায় দেবীর চক্ষু দান করবেন, এগুলো তো সবই সেই শুভ দিনের নির্ঘণ্টের মধ্যে। তাহলে সেটির গুরুত্ব আমি আপনাদের অনুধাবন করাতে পারিনি, এটা হচ্ছে আমার ব্যর্থতা। তথাপিও আমি বারবার করে বলেছি, এটি শুভ দিনের নির্ঘণ্টে ৩টি ক্লাস ছিল, একটি ক্লাস আপনাদের দেওয়া হয়েছে। এমনকি তার মধ্য থেকে আমরা চেষ্টা করেছিলাম যে অথকালা শুদ্ধি দিয়েও বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সেটিও আপনাদের অনুধাবন করাতে পেরেছি কিনা আমি জানি না। যে অকাল কাকে বলে, কাল কাকে বলে, এটি বোঝানোর চেষ্টা করেছি। অষ্টবর্গ দ্বারা আয়ু বিচার আমরা শিখাইনি, বিন্যাসবর্গও শিখাইনি। তবে জটক বিচারের পদ্ধতি কিন্তু আপনাদের উচ্চতর ব্যাচে যেটি শেখানো হয়েছিল, এবার মানে উচ্চতর ব্যাচ যখন প্রাথমিক ব্যাচে ছিলেন, যেভাবে শেখানো হয়েছিল তার থেকে আরো আমি তাত্ত্বিকভাবে ভেঙে দিয়ে এই প্রাথমিক ব্যাচের ক্লাসটা ২ ব্যাচকে একসঙ্গে নিয়ে এটি আমি নিয়েছি। কেন নিয়েছি? যে এই জটক বিচারটা আপনাদের চলার পথে সর্বদা দরকার। কি হয়েছে কিশোরী মোহন বাবু, আপনি শুধু এদিক ওদিক করতেছেন, তাহলে কি কি আমাকে কথা বলতে দিয়ে আপনি ওদিকে কি করছে? এক চাটিয়া দেখছি শুধু করছে। স্যার না, আমি আমি এটা লিখতেছি। আমি আমার ও এখানে ওই আচ্ছা, জায়গা চেঞ্জ ঠিক আছে। করেছি, কারেন্ট এসেছে তো তো আমি যে জায়গা জন্য চেঞ্জ আমি করে জটক আসছি। বিচারটাকে একসঙ্গে নিয়েছিলাম, এমনকি জটক বিচারের দ্বিতীয় পদ্ধতি আমি একটি ক্লাসের মধ্যে আপনাদের ৩টি পদ্ধতি সম্ভবত আলোচনা করেছিলাম, যে একটি হচ্ছে ওই দেখেন আপনাদের অর্থ, তারপরে হচ্ছে স্বাস্থ্য, এইরকম দিয়ে সহ, এক কথায় ওই জটক বিচার যদি অনুধাবন করতে পারেন, তো ওখানে ৪টি পদ্ধতির বিষয় ওই ক্লাসে আলোচনা করা হয়েছে। তো যদিও আপনারা দেখছেন যে শুধুমাত্র কূট দিয়ে বিচার করা হয়েছে, একটি টাইটেল ছিল তাই একটি অনুধাবন করেছে, কিন্তু এখানে ৪ প্রকারের জটক বিচারের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, আর পঞ্জিকায় দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা শিখে নিতে পারতেন। তাছাড়া নবাংশ বিচারে করণীয় ও প্রতিকার, এটা জেকে দেব স্যার নিয়েছেন। যদিও নবাংশটা বের করা শিখিয়েছেন কিনা আমি ওই ক্লাসটা দেখিনি। তো নবাংশ বিচারটা আমি বলেছি, নবাংশ বিচারটা আমি ব্যক্তিগতভাবে আবার আপনাদের নেব, কিন্তু সেটি সেই ক্লাস নেওয়ার পর্যায়ে এখন হয়নি, বা সুযোগ আর হচ্ছে না।
তো এই নবাংশটা বিষয় হচ্ছে নবাংশ তৈরি করাটা যেমন সহজ, একই সঙ্গে একটি বিষয় নিয়ে ক্লাস করা না। 1 থেকে 16টা চার্টের মধ্যে 8টি চার্ট একই সঙ্গে তৈরি করা শিখতে হবে, আর বাকি 8টি আরেকবার তৈরি করা শিখতে হবে। তার মধ্যে একটি আমরা শিখে ফেলেছি। তাহলে একটি শিখে ফেলেছি, আর যে 17টি আছে এটি আহ, একদিন হচ্ছে 8টি শিখবো, আর একদিন 7টি শিখবো, বা 8 8 16, হ্যাঁ, 7টি শিখবো। এই 15টা একসঙ্গে শিখবো। শেখার পরের দিন ক্লাসটা হওয়া উচিত যে এবার এক একটি চার্ট আমরা কিভাবে বিচার করি। শুধু নবাংশ বিচারটা হলে আমার মনের মতো হয়নি, বিধায় এখানে জেকে দেব স্যার ক্লাসটা নিয়েছেন, আমি এটা নিতে পারিনি। যোগ নির্ণয় এবং প্রতিকার, এই যোগের ক্লাস বহুত কয়েকটি ক্লাসই হয়েছে, যেটি আপনাদের যোগ বোঝানোর চেষ্টা করেছি। এমনকি এই সিলেবাস হওয়ার আগে আপনারা যে 20 22টা ক্লাস যখন হয়েছিল, তখন সেই ক্লাসে কিন্তু এই সিলেবাসের বাইরে আপনাদের প্রাণ ভরে দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনার উপস্থিতি কম ছিলেন, কিন্তু সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন। তারপরে কিন্তু আমরা 25 26-এ এসে সিলেবাস প্রণয়ন করি। এর আগে কিন্তু সিলেবাস ছাড়া আমি মন থেকে দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে সেগুলো পরীক্ষায় আপনার পাশ করার জন্য আসবে না, কিন্তু জীবন চলার পথে আসবে। তাছাড়া যোগ নির্ণয়, করণ নির্ণয়, করণ প্রতিকার অবশ্য প্রাথমিক ব্যাচে হয়েছে, এদিকে হয়নি। তিথি নির্ণয়, তিথি ও তার ফলাফল আপনাদের ক্লাস নেওয়া হয়েছিল, কিন্তু তিথি আপনারা কখনো টাইমের গুরুত্ব, সেই যোগ বিয়োগ শুধু আপনি আর নীরজ স্যার ব্যতি রেখে আর কেউ, আর আবুল হোসেন সাহেব ব্যতি রেখে আর কেউ শিখতে পারেননি। আপনাদের বারবার করে বলেছিলাম, একটি কথা মনে আছে কিনা দেখুন, যে আমি বলছিলাম যে ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগ করা শিখুন, মানে হাতে কলমে করা শিখুন। তো এই যে যোগ বিয়োগ কিভাবে হচ্ছে, দণ্ডপল বিপল বা ঘন্টা মিনিট একটাকে নিন, তো ঘন্টা মিনিটকে নিন, দণ্ডপল বিপল নেওয়ার দরকার নেই, ওটি আরো কঠিন হয়ে যায় আপনাদের জন্য। দরকার নেই, আগে ঘন্টাটা করুন। ওই ঘন্টা করতে করতে এক সময় দেখবেন যে আপনার দণ্ডপল বিপল চলে আসবে। কারণ 24 ঘন্টায় একদিন, আর 60 দণ্ডে একদিন। তাহলে 60 দণ্ড উম, একদিন, আর 24 ঘন্টায় একদিন, তাহলে জিনিসটা তো একই। কিন্তু ঘন্টা মিনিট সেকেন্ডের যে বিষয়গুলো রয়েছে, সেটি হচ্ছে তিথির সাথে, ডিগ্রির সাথে সম্পৃক্ত। এখন একটা ডিগ্রি, 1 ডিগ্রি সমান টাইম কত, সেই টাইমটায় আপনারা যেতে পারেন না মৌখিকভাবে। আমি পারি মৌখিকভাবে, এবং মৌখিকভাবে পারি, এমনকি কাগজে কলমেও পারি, আমি বলে দিতে পারি, সঙ্গে সঙ্গে লিখতে পারে। কিন্তু যারা লিখতে পারে, যারা যোগ বিয়োগ করতে পারে, তারা যদি বলে যে, তারা যদি ভুল করে, তখন এটি করার আনন্দ আর থাকে না। তো যার জন্য বলেছিলাম যে তিথি নির্ণয় এবং তার ফলাফল বিশ্লেষণের জন্য আপনারা এটি প্র্যাকটিস করবে। কিন্তু সেই প্র্যাকটিস আপনাদের ভিতর পেয়ে কোনো জবাব পাইনি, যার জন্য তিথির দোষ মুক্তিতে করণীয় যে ক্লাসটি, সেটি আর হয়নি। তাছাড়া আপনারা জানেন যে মাঝে কয়েকটি ক্লাস আমাদের বিভিন্ন অসুবিধার কারণে কয়েকটি ক্লাস বন্ধ গেছিল, যেটি আমরা জেকে দেব স্যারকে দায়িত্ব দিয়েছিলাম। জেকে দেব স্যার আহ, যে কোনো কারণে হোক আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে শনিতে পেয়েছিল, যে কারণে উচ্চতর ব্যাচের কয়েকটি ক্লাস আমাদের বন্ধ গেছিল, আমি বাইরে থাকার কারণে। তা না হলে আরেকটু এগোতো। এবার নক্ষত্র বিচার পদ্ধতি ক্লাস নিয়েছি, নক্ষত্র বিচার পদ্ধতি দ্বিতীয় পর্বও ক্লাস নেওয়া হয়েছে। তাছাড়া চিকিৎসা জ্যোতিষ ও প্রতিকার ব্যবস্থার ক্লাস নেওয়া হয়েছে। চিকিৎসা জ্যোতিষ, গ্রহ নক্ষত্র সহযোগে প্রতিকার ব্যবস্থার ক্লাস নেওয়া হয়েছে। সামুদ্রিক শাস্ত্রের গুরুত্ব এবং প্রয়োগ কৌশল নিয়েও আমি ক্লাস নিয়েছি। জাতচক্র, ডিম্বচক্র, গ্রহ নক্ষত্র চিহ্নিতকরণ, ফলাফল, এটি ক্লাস হয়নি। ডিম্বচক্র এগুলো ক্লাস হয়নি। ষোড়শ বর্গ, D2 থেকে শুরু করে আমাদের 16 পর্যন্ত কোনো ক্লাস হয়নি। যদিও জেকে দেব স্যার গত সপ্তাহে মনে হয় একটি না দুটি ইয়ে করে মানে ক্লাস নিয়েছেন, যে দুটি ক্লাসে এই চার্ট নিয়ে 10 মনে হয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু আমি ওটি শুনতে পারিনি। তারপরে দ্বাদশ ভাবের নিগূঢ় তত্ত্ব বিচার প্রথম পর্ব হয়েছে, এটা 14 নম্বর ক্লাসে গিয়ে। তারপরে হচ্ছে দ্বাদশ ভাবের নিগূঢ় তত্ত্ব নিয়ে দুটি ক্লাস হয়েছিল ওখানে। এমনকি ওই প্রথম দ্বিতীয় তৃতীয় ভাব, চতুর্থ পঞ্চম ষষ্ঠ ভাব, সপ্তম অষ্টম নবম ভাব, দশম একাদশ দ্বাদশ ভাব, এর ভিতর প্রথম দ্বিতীয় তৃতীয় আমি নিয়েছিলাম, চতুর্থ পঞ্চম ষষ্ঠ আমি নিয়েছিলাম, সপ্তম অষ্টম নবম এবং দশম একাদশ দ্বাদশ জেকে দেব স্যার নিয়েছিলেন। তারপরে জন্ম ছকে গ্রহের প্রেক্ষা, এটা হয়নি। ফলাফল ও তার প্রতিকার, এটা হয়নি। প্রেক্ষা নির্ণয়ের ক্লাস আপনাদের দেওয়া হয়নি। তারপর হচ্ছে হোরা বা গোচর তত্ত্ব গুরুত্ব, এটা হয়েছে। তারপরে চন্দ্র সূর্যের উদয়াস্ত ক্লাসটা হয়নি।
যদিও উম, নীরজ স্যার একদিন জিজ্ঞেস করেছিলেন, তো আমি বলেছিলাম যে এটা দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা হয়নি। ত্রিপাপ বর্ষের শুভাশুভ ফলাফলটা আপনার প্রাথমিক ব্যাচের ভিডিও থেকে একটু দেখে নেবেন। ত্রিপাপ বর্ষের শুভাশুভ ফলাফল নির্ণয়, ত্রিপাপ বর্ষের শুভাশুভ ফলাফল নির্ণয় দ্বিতীয় পর্ব, এটা একটু দেখে নেবেন। তো এটি ক্লাস আপনারা আগে পেয়েছেন, যখন সিলেবাস প্রণয়ন হয়নি তখনই কিন্তু পেয়েছেন। কিন্তু এটা আপনারা এই প্রাথমিক ব্যাচের ক্লাসটা একটু দেখে নিলে বুঝতে পারবেন। এই লেটেস্ট মানে খুব বেশি না, 52-53 নাম্বার ক্লাসের মধ্যে হয়েছে। এমনকি ফুল ভিডিওটা আমি পাবলিক করে দিয়েছি, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেখবেন ফেসবুকেও দেওয়া আছে। আর নষ্ট গোষ্ঠী উদ্ধারে ক্লাস হয়নি, মৃত্যুর কারণ নির্ণয়ের ক্লাসও হয়নি। কিন্তু মৃত্যুর কারণ নির্ণয়ের একটি ক্লাস কিন্তু আপনাদের ওই সিলেবাসের আগে যখন আপনারা ছিলেন তখন কিন্তু একটি ক্লাস দিয়েছিলাম, পেশা নির্ণয়, মৃত্যু নির্ণয়। এটি মনে করে দেখুন, তাহলে আপনার মনে পড়বে। টিটু দাস স্যার তখন কিন্তু বলেছিলেন যে উম আমাদের কোন পেশা হবে, মেডিকেলে কোন পেশা হবে, মেডিকেল হলে সে সার্জন হবে না কোন ডিপার্টমেন্টের হবে, ইঞ্জিনিয়ার হলে কোন ডিপার্টমেন্টের হবে, মৃত্যু হলে কোন দিকে হবে, কি কারণে হবে, এইসব বিষয় নিয়ে এইটি ক্লাস এই সিলেবাসের আগে কিন্তু হয়েছিল। তো এই সিলেবাসের মধ্যে যে ক্লাসগুলো হয়েছে তার ভিতর থেকেই কিন্তু আপনাদের প্রশ্ন আসবে। এটা আমি বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির মাননীয় প্রেসিডেন্ট স্যারের কাছে আমি অর্পণ করেছি এবং সেখান থেকে তা ওনার মতামত নিয়ে আসছি। তো সেই মতামত নিয়ে আসার পরে যেহেতু আমাদের উচ্চতর ব্যাচের কোনোদিন পরীক্ষা হয়নি, এটি হবে প্রথম পরীক্ষা। যদিও প্রথম পরীক্ষা নয়, এটি আপনারা জানেন কিনা সেটি খোলাসা করে দিই, এটা দ্বিতীয় পরীক্ষা হবে। কারণ প্রথম পরীক্ষা ওখানে দুজন শিক্ষার্থী দিয়েছেন অফলাইনে। তো সেটি আমাদের দৃষ্টিগোচর কম ছিল না, ধরেন দৃষ্টিগোচর আমার ছিল, কিন্তু সেটি আলোচনা করা হয়নি, আমি এটাকে গুরুত্ব দেইনি বা ধরিনি। তো সেটি আমাদের জেকে দেব স্যার এবং নীরজ কান্তি রায় স্যার অফলাইনে পরীক্ষা দিয়েছেন এবং সেখান থেকে জ্যোতিষ সম্রাট উপাধি গ্রহণ করেছেন। তো এটি দ্বিতীয় ব্যাচ, উচ্চতর ব্যাচের। তবু আমার হাতে গড়া শিক্ষার্থীদের মধ্যে আপনারাই প্রথম এবং অনলাইনের মধ্যে আপনারা প্রথম। যেহেতু এটা অফলাইনে পরীক্ষা হয়েছে, ওটির বিষয়ে আমি এতটা আহ, জ্ঞাত ছিলাম না। যদিও ওনরা পরীক্ষা দিয়েছেন এটি জানি। তাছাড়া ওই প্রথমে যেগুলো আমি পড়ে শোনালাম এগুলো হচ্ছে একটি ধারণা তৈরি করতে পারি। তো এখন আপনারা বলুন যে আমরা নতুন টপিকসে প্রবেশ করতে পারবো না। তো এই যেগুলো ক্লাস আপনাদের করানো হয়েছে সেই ক্লাসের মধ্য থেকে আপনাদের কোনটা কোনটা বুঝতে অসুবিধা আছে, যদি আপনার সিলেবাস ধরে ধরে বলেন, তাহলে সেইটা অনুযায়ী আমরা আলোচনা করে যেতে পারি। এটি হচ্ছে আমার বক্তব্য। আমি ঠিক বলছি কিনা আগে কিশোরী মোহন বাবু আপনি বলেন, যে আমি যেগুলো বলে গেলাম যে এইগুলোর ক্লাস হয়েছে আর এইগুলোর ক্লাস হয়নি, সেটা ঠিক বললাম কিনা সেটা আগে বলেন। না, আপনি যেগুলো বলেছেন প্রত্যেকটাই ক্লাস হয়েছে। কারণ এই ক্লাসের উপর ভিত্তি করে আমরা যতগুলো পেয়েছি বা যে যতটুকু নিতে পেরেছি। এখন যারা উপস্থিত আছেন, আপনাদের কিছু বলার থাকলে বলুন। আমি স্যার আপনাদের নবাংশ ঠিক সম্পর্কে বলছি, নবাংশের ব্যাপারে এখন একটু আলোচনা এখনো করেন কি স্যার। বলে গেলাম। বলছি যে নবাংশ এমন একটা জিনিস যার একটা শর্টকাট ব্যবস্থা রয়েছে, যা চোখের সামনে আসলেও বলে ফেলা যায়। তাহলে সেটি ওই চমকদার, মানে এমন চটক রয়েছে ওর ভিতরে, সেটি সেই চমক যেখানে রয়েছে সেই চমকটি শিক্ষা দিতে গেলে ওই 16টি চার্টের মধ্যে আমরা মাত্র একটি চার্ট চিনি, সেটা হচ্ছে D1। তো নবাংশ যে চার্টটি আমরা এখনো তৈরি করতে জানি না, যার জন্য আমরা তৈরি করা ওখানে 15টি চার্টের একদিনে শিখবো 8টি চার্ট তৈরি করা, আর একদিনে শিখবো 7টি চার্ট তৈরি করা হাতে কলমে, মানে নট সফটওয়্যার। তাহলে এইবার হাতে কলমে চার্ট তৈরি করা শিখতে হবে, তারপরে ধারাবাহিকভাবে 1 2 3 বিচার করতে করতে আসতে হবে। আমি যেমন ধরেন এই মাদার চার্টটা দেখে অমনি তার ডিগ্রি দেখে বুঝতে পারি যে এইটা 15 নম্বর চার্টে গিয়ে D15-এ গিয়ে ওই গ্রহটা কোন ঘরে পড়বে, তার ফলাদেশ কি হবে। ওই নবাংশে গিয়ে ওই ডিগ্রি দেখে ওই চার্টটা কোথায় পড়বে তার ফলাদেশ কি হবে। ওই দশম মাংসে গিয়ে কোথায় পড়বে সেটি কি হবে, এটি আমি বুঝতে পারি। আপনারা যাতে এইভাবে বুঝতে পারেন তার জন্য আপনাদের গড়ে নিয়ে দুই ব্যাচকে একসঙ্গে পরীক্ষা হয়ে যাক। আমি এই ক্লাস দুটি মানে 3টি ক্লাস পর পর দেব, কথা আমি বেশ কয়েকবার বলেছি।
কিন্তু আপনারা এত ক্লাসের মধ্যে এই নবাংশ যদি এখন শিখিয়ে দিই আর আপনারা যদি প্রয়োগই না করতে পারেন, তাহলে সে শিক্ষা নিয়ে লাভটা কি হবে? যেমন আমার লাভ হয়নি মান্ডেন জ্যোতিষ নিয়ে। আমি যদি বুঝতাম যে মান্ডেন জ্যোতিষ চর্চা করবে না আমার উচ্চতর ব্যাচের শিক্ষার্থীরা, তাহলে আমি এই উলুবনে মুক্তা ছড়াতাম না। মানে মান্ডেন কি, এই শব্দটা আমি ওটা আনতামই না, আমার আনার প্রয়োজন নেই। যেমন আপনারা অনেকে বাস্তু শিখেছেন, আর আমি যদি বাস্তু ক্লাস দেওয়ার পরে যদি মনে না হয় যে বাস্তু কি জিনিস বা এখানে সহজে শেখা যায়, সহজে বলা যায়, একদিন একটু আপনাদের উপলব্ধি করিয়েছিলাম যে এক একজনের জন্ম তারিখ নিয়ে যদি মনে পড়ে থাকে তাহলে দেখুন যে তার বাড়ির কোন দিক উঁচু, কোন দিক নিচু, কোন দিক জলাশয়, কোন দিক রাস্তা, কোন দিকে তার নর্দমা, কোন দিকে তার পরিষ্কার, কোন দিকে ফুল গাছ থাকবে, কোন গাছে কাঁটা গাছ থাকবে। এগুলো কিন্তু আপনাদের একটু পরীক্ষামূলক আমি আপনাদের আহ, জানিয়েছিলাম যে আসলে এটা কি। তাহলে বাস্তু মানে আপনারা বলবেন যে তুমি সিঁড়ি ভেঙে ফেলো, বাস্তু মানে তো আপনি বলবেন রান্নাঘরকে সরিয়ে ফেলো, বাস্তু মানে বাথরুমকে সরিয়ে ফেলো। আর এই দুর্যোগের বাজারে আমি বারবার করে বলেছি, যাদের শাঁখারি বাজারে বাড়ি বা ধরুন যারা পুরাতন দিল্লিতে যাদের বাড়ি বা কলকাতা শহরে পুরাতন শহরে যাদের বাড়ি, সে জায়গায় দেখেছেন যে 1 ইঞ্চি জায়গা পেতে কি লাগে। তাহলে সেখানে যদি আপনি বলেন ভেঙে ফেলো, তাহলে এই দুর্যোগের বাজারে তার যদি সামর্থ্য না থাকে, আপনারা বাস্তুবিদ যে ওই বাস্তু কাঠি ঘুরিয়ে শেষে বললেন যে এই কর্নারে দোষ আছে, ঠিক আছে তুমি এইখানে ভাঙো। এইবার এই ভাঙার যে পরামর্শ দিয়ে আসলেন, এটির যে চড় থাবড় খেতে হবে সেটি যে আমারই খেতে হবে, এটি আমি ভালো করেই জানি। যে কারণে আমি বলেছি যে এটির জন্য ওয়েট, মানে আপনারা ওয়েট করুন, এটা পাবেন। তো এগুলো আপনাদের যদিও বিদায় দিচ্ছি যে পরীক্ষা দিয়ে পাশ করে যাচ্ছেন, কিন্তু অন্তর থেকে তো বিদায় দিচ্ছি না। আবার যদি এক অন্তরে বিদায় দিচ্ছি, এক অন্তরে রেখে দিচ্ছি। যদি আপনারা মনে করেন তাহলে আমি শুধু অর্থের জন্য জ্যোতিষ শিক্ষা দেইনি। যদি আপনারা মনে করেন যে যে কোনো দিনে আপনারা কোর্স, উচ্চতর কোর্স করবেন না, 2 কোর্স একসাথ হবেন, কারণ পরীক্ষার পর কিন্তু আমরা 2 কোর্সকে একসাথ করে ফেলবো, মানে উচ্চতর এবং এই প্রাথমিক যারা পাশ করে বেরোয় উচ্চতরে যাবেন, এদেরকে আমি আলাদা করে ফেলবো। কারণ আমি জানি যে এই উচ্চতর ব্যাচ মানে প্রাথমিক ব্যাচ এমন ভাবে করে আসছে, দেখুন উচ্চতর ব্যাচের সিলেবাসের কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলো ওনারা জানবে। তাহলে এরপরে আমাদের আরো 2টি ব্যাচ হবে, যে এই উচ্চতরে পরে আরেকটি ধাপও যাবে, সেই ধাপের জন্য আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি এবং বলেছি যে শিক্ষার ব্যবস্থা আমরা কিছু ঢেলে সাজিয়েছি। কি ঢেলে ঢেলে সাজিয়েছি সেটি আপনার 16 তারিখে উদ্বোধনী ক্লাসে বুঝতে পারবেন, যে ওই উদ্বোধনী না, মানে ওই যে ডেমো ক্লাসে 16 তারিখ না 17 তারিখ কবে পড়েছে যেন, শনিবার পড়েছে, আগামী শনিবার যেটা, আগামী শনিবারে পরের শনি নাকি দেখো 23 তারিখ, 23 তারিখ, হ্যাঁ 23 তারিখে পড়েছে। ওটি তখন বুঝতে হ্যাঁ পারবেন যে এই শিক্ষার 23 ব্যবস্থাকে তারিখে, আমরা 23 যে তারিখে। নতুন তেইশ করে তারিখ কিভাবে তেইশ তারিখ সজ্জিত করতেছি সেটি আসলে আপনাদের ভালো লাগবে কিনা, বা বুঝার সহজ হবে কিনা, ভালো লাগবে কিনা সেটি তো যেমন অনুধাবন করবেন, তেমনি হচ্ছে বুঝতে সহজ হবে কিনা তেমন কোনো কারিকুলাম আমি আনছি কিনা সেটি আপনারা অনুধাবন করতে পারবেন। এমনকি ইতিপূর্বে ডেমো ক্লাসে আপনারা বুঝছেন যে আমি নতুন করে কিভাবে সাজাতে চেয়েছি, তো সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছি। তো এখন আপনাদের বিষয় হচ্ছে যে আপনাদের বুঝতে হবে যে আপনারা হুট করে বললেন যে হ্যাঁ নবাংশ শিখবো, যদি ওই রকম মানসিকতা থাকতো তাহলে এই জিনিসটা কেন শিখিয়ে দেব না, শিখিয়ে এখনই দিচ্ছি, কিন্তু ফলাদেশ দেওয়া যদি না শিখিয়ে দেই, না বুঝিয়ে দেই, আপনারা তো পারবেন না ওটা। আপনার বই পড়ে নবাংশ বিচারের দেখেন 1 বা 2টা পৃষ্ঠার মধ্যে নবাংশ বিচারের ফলাদেশ দেওয়া রয়েছে, কিন্তু আসলে ওই 2 পৃষ্ঠার ভিতর থেকে, যেমন পণ্ডিত রামকৃষ্ণ শাস্ত্রী মহোদয়ের বই, তারপরে হচ্ছে গ্রহ বিপ্রেত যে বই, এতে নবাংশ বিচারের 1 পেজের মধ্যে ফলাদেশ লেখা রয়েছে। এমনকি হরিহর মজুমদার মহোদয়ের বইয়েতে 2 পেজ আড়াই পেজের মধ্যে রয়েছে। এটি, এইটুকু জায়গা আমি কেন দেব না? তো ওটার ভিতরে কিন্তু অন্তর্নিহিত তাৎপর্য নেই, সেটি আপনারা প্রয়োগ করতে পারবেন না। নবাংশ দেখে যদি না বলা যায় যে বউ চড় মারলে কোন কানে মারবে, সেটি যদি না বোঝা যায়, তাহলে সে নবাংশ শিখে লাভ কি? যেমন আজকে এমন একজন ক্লায়েন্ট আসলো, সেই ক্লায়েন্টটার বাড়ি একেবারে আমার বাড়ির পাশেই। আমি জানি না যে এই ছেলে কবে বড় হয়েছে, কবে বিবাহ করেছে, আসলে আমি জানি না। কিন্তু সে যে আসছে আমি চিনিও না, অথচ বাড়ির পাশে 100 মিটার হবে না তার বাড়ির দূরত্ব, কিন্তু আমি জানি না। তো সে আসছে, তার বোন আছে, আবার সে বোনের বিয়ে দিয়েছে,
বোন আবার অ্যাডভোকেট হয়ে গেছে। কবে হয়ে গেল, মানে কবে এই কাকার ছেলে হলো, মেয়ে হলো, সেই কাকার ছেলে মেয়ে কবে অ্যাডভোকেট হলো, একজন একজন আবার এমএ পাস করলো, বিয়ে করলো, কিন্তু এগুলো আমি জানি না। অথচ 100 মিটারের মধ্যে বাড়ি। তো সে আসলো, এসে হাত দেখালো, দেখানোর পরে আমি কয়েকটি কথা তো বললাম, বলার মধ্যে একটি কথা বললাম, বিবাহ করলেন আবার বউকে তাড়িয়েও দিলেন, তাহলে কি কাজটি কি করলেন? জীবনে আর থাকলো কি? সবই তো শেষ হলো। আর জীবনে সরকারি চাকরিটা আপনার হবে না, আপনার প্রাইভেট চাকরি করতে হবে। আর বড় বিনিয়োগ করে আপনি লস করেছেন, কোথায় বিনিয়োগ করেছিলেন আর কোথায় বা পেলেন এত টাকা? বললো যে আমি একটু ধান চাষ করেছিলাম, সেই ধান চাষ 6 একর জমিতে ধান চাষ করেছিলাম, বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে গেছে। আমি বর্তমানে 10 লক্ষ টাকার মতো ঋণ হয়ে গেছি, বিবাহে 3.5 লক্ষ টাকা খরচ করেছি, আর এই ধান চাষ নিয়ে আর তরমুজ চাষ নিয়ে আমার এই টাকাগুলো নষ্ট হয়েছে, চাকরি এখনো পাইনি। তো বললাম এই 2 বছর ধরে আপনি এমএ পাশ করে কেন আপনি ধান চাষ করতে গেলেন? এইগুলো যখন বললাম তখন বাবার নাম বলছে যে আমার বাড়ি এই, আমি আপনি 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 করে বলতেছেন, যদিও এতক্ষণ আমি ভেবেছি যে আপনি চিনেছেন, কিন্তু আপনি যে আমাকে চেনেননি এটা আমি বুঝতে পারি। তখন আমি বুঝলাম যে আহ, আসলে আমি মিলাতে পারছি না। তখন দুই ভাই, তাদের এক ভাইয়ের বাচ্চাকে আমি চিনতাম, আমার এক কাকার ছেলেকে চিনতাম, সে হচ্ছে দোকানদারি করতো ফয়লা বাজারে। কিন্তু এই ভাইয়ের যে এই দুই ছেলে মেয়ে, এটা আমি কবে বড় হয়েছে, কবে ছেলে মেয়ে হয়েছে, এটি আমি জানতাম না। তো আমি পরিচয় জানলাম। তো এটি যদি সে নবাংশ থেকে না বলা যায় যে তুমি বিবাহ করেছো, আমার বিবাহটা ভেঙেও গেল, কতদিনে ভাঙেছে? 2.5 মাসে। তাহলে এটি যদি না বলতে পারেন, তাহলে সেই নবাংশ শিখে কি করবেন আপনারা? তাহলে নবাংশ যদি শিখতে হয়, তাহলে আপনাদের এই যে পেজ ছবি তুলে দিচ্ছি, দেওয়ার পরে আপনারা শিখে নেন। দেখেন আপনাদের সাথে আহ, আমি আপনাদের সহজভাবে শিখিয়ে দিচ্ছি, কিন্তু এর কলাদেশ কিন্তু এত সহজ জিনিস নয় যে একটার সঙ্গে যদি আর একটা চার্টের সম্পৃক্ততায় না যাওয়া যায়, তাহলে সেটি কোনো মূল্য হবে না। এই বইটি হচ্ছে বিশুদ্ধ কোষ্ঠী তৈরি ও বিচারের নিয়মাবলী, আর এটি হচ্ছে রাশি ও লগ্ন বিজ্ঞান রহস্য। এই দুটি বই আপনাদের কাছে আছে মনে হয়, অনেকের কাছে। তো এখানে দেখেন নবাংশ বিচারের আমরা বিশুদ্ধ কোষ্ঠী তৈরিতে দেখি, বা যদি কারো কাছে থাকে তাহলে একটু দ্রুত কত নাম্বার পেজে নবাংশটা আছে একটু যদি খুঁজে বের করে দেন, তাহলে আমি সেই পেজেই চলে যাই। খুঁজতে যে সময় লাগবে তার থেকে আরো একজন যদি দেখেন তাহলে ভালো হয়। উম আর এর সূচিপত্র এত বড় যে সূচিপত্র দেখে বের করা সম্ভব না। নয়, নারী, ছান্নারী, নবতারা, নবতারা, নব। দেন 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 দেন, জ্যোতিষ সম্মেলন থেকে দেন, দেন। তাহলে স্যার ছবি তুলে ওইটা নাই, পাঠায় দেন। জ্যোতিষ কত সম্মেলন থেকে নম্বর দিব পেজ? স্যার? জ্যোতিষ সম্মেলনে কত নম্বর পেজ? অনলি 97। দেখেন, দেখতেছি। যে কোনো একটা থেকে হইলেই তো 97, হচ্ছে। 97 স্যার। 97। হ্যাঁ। হুম। হুম, 97 পৃষ্ঠায় এ তো দ্বাদশাংশ, রাশি ঘোড়া নবাংশ। হ্যাঁ হ্যাঁ, নবাংশ আছে 96 পৃষ্ঠায় নবাংশ। তাহলে দেখেন, হ্যাঁ ছবি তুলে একটু পাঠান, দেখেন আমি যে কথাটা উপরে তো বললাম নতুন। সেই কথাটা একটু আপনারা অনুধাবন করেন, তারপরে দেখেন। দেখেন তো এখানে নবাংশের কোনো ফলাদেশ দেখছি স্যার। দেওয়া আছে কিনা। 96, 97, তারপরে 98-তে আছে ষষ্ঠ অধ্যায়, গ্রহ বিবরণ, পাপ গ্রহ, শুভ গ্রহ, কাল। এখানে কিছুই দেওয়া নেই। তবু ছবি দুটা দিয়ে পাঠান। কি আপনার কাছে কিভাবে আছে? নবংশের ছবিটা দিচ্ছি স্যার। এটা ওই যে নতুন এডিশন মনে হয়, এজন্য আপনার সাথে মিলছে না। ওটা তো 96 আর 96 পৃষ্ঠা দেখতেছি। 97 পৃষ্ঠায় স্যার আমারটা। আপনার বইটা তো স্যারের অনেক আগের স্যার। পুরাতন স্যারের বইটা। আপনার বইটা তো আগের স্যার। আমরা তো ওই যে আপনি যে নতুন বই দিলেন আমাদের ওইগুলা। ছাত্র জ্যোতিষ সম্মেলন যাদের কাছে আছে তো তারা হলো না, খুলে দেখতে এই পারেন জিনিস তো 97 আর পৃষ্ঠা। এখানে নেই।
হ্যাঁ স্যার এখানে অতিক্রম 97 নাম্বার পৃষ্ঠায় ওটা কত অধ্যায় দেখেন তো? অলরেডি ও, করা 93 নাম্বার পৃষ্ঠায় আছে আমার। পেয়েছি। দেখেন, তাহলে নীরজ স্যার আপনি একটু পড়েন প্রথম থেকে। হুম হুম নবাংশ নির্ণয়। রাশিকে 9 ভাগ করিলে তাহার এক এক ভাগের নাম সকলের ও ইহাদের পঞ্চম এবং স্যারের নবম ওখানে রাশি মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, পড়েন। নেটওয়ার্ক হুম মানে সমস্যা করছে। হুম। স্যার আমি পড়বো। স্যার তো আপনার ওখানে রাশিকে নেটের 9 ভাগ প্রবলেম, করিলে সুদীপ্ত বাবু পড়ুক। তাহার হ্যাঁ, এক এক ক্রমে পড়েন। ভাগের নাম হইবে। নবাংশ। যেমন একটু স্লো। মানে হ্যাঁ, রাশিকে 9 ভাগ করলে, মানে একটা আচ্ছা রাশি স্যার, মেষকে 9 ভাগ রাশিকে 9 করলে, ভাগ করিলে মানে তাহার 30 এক এক ডিগ্রিকে ভাগের 9 নাম দিয়ে ভাগ নবাংশ করবে। হয়। তাহলে ভাগ মেষ করলে এক ভাগ হচ্ছে নবংশ, মানে 9 এর এক অংশ। এটা সবাই বুঝেছেন? হ্যাঁ, পরে হ্যাঁ, মানে চর রাশি আমরা জানি যে মেষ, মেষ, কর্কট, তুলা কর্কট, এবং মকর। তুলা, এটা চর রাশি মকর আমরা জানি। ইহাদিগকে হুম। চর রাশি কহে। এই চর রাশি আমরা জানি যে মকর হুম। হুম এই চর রাশি সকলের ও ইহাদের পঞ্চম এবং হুম নবম রাশির নবাংশ স্থির প্রথম করিতে চর। হইলে চরাদি ক্রমে এই নবাংশ বিভাগ করিতে হুম হইবে। হুম যেমন প্রথম চর মেষ, ইহার পঞ্চম তার সিংহ মানে এই রাশি, অংশটুকু বুঝেছেন কিনা, আগে নবম এই ধনু লাইনটা রাশি। বুঝেছেন কিনা যে পড়লেন? ইহাদের মেষ যেমন নবাংশ রাশি রাশি, ক্রমেই নবম নবাংশ বিভাগ রাশির নবাংশ হইবে। স্থির করিতে হইলে চরাদিক্রমেই নবাংশ বিভাগ করিতে হইবে। চরাদিক্রমে, তাহলে চরাদিক্রম কি? যেমন মেষ রাশি চর, ইহার পঞ্চম হচ্ছে সিংহ রাশি। তাহলে চর রাশির পঞ্চম ঘর থেকে তার যত ডিগ্রি থাকবে সেই ডিগ্রি অনুযায়ী গিয়ে তার গ্রহটাকে বসাতে হবে। তাহলে মেষ, যেমন ওখানে চর রাশি যেটা মেষ, কর্কট, তুলা এবং মকর, এই 4টি রাশিতে যদি কোনো গ্রহ থাকে তাহলে তার পঞ্চম ঘর, মানে মেষ রাশিতে রবি বুধ আছে, রবি বুধকে পঞ্চম ঘরে আনতে হবে। রবির ডিগ্রি কত আছে, বুধের ডিগ্রি কত আছে, সেই ডিগ্রি অনুযায়ী পঞ্চম থেকে সেই গৃহে প্রতিস্থাপন হবে। এটি হচ্ছে বোঝাতে চেয়েছে ওখানে। দেখেন বুঝেছেন কিনা। পরের অংশ পড়েন। আচ্ছা হ্যাঁ, অর্থাৎ মেষের অধিপতি মঙ্গল মেষের ইহাদের প্রথম অধিপতি নবাংশের মঙ্গল অধিপতি হইবে। তাহলে ইহাদের মেষের অধিপতি মঙ্গল নবাংশের হচ্ছে অধিপতি নবাংশের হইবে। প্রথম অধিপতি, মানে প্রথম পার্ট। নবাংশ মানে 3 নং 27, ওই যে 30 ডিগ্রিকে 9 দিয়ে ভাগ করে যতটুকু হবে তার প্রথম প্রথম নবাংশ ধরতে হবে অধিপতি মঙ্গলকে। নেন, হ্যাঁ, যতটুকু হয়। হুম হুম 3 ডিগ্রি 20 মিনিট। হ্যাঁ, কর্কটের পঞ্চম বৃশ্চিক আমরা জানি, কর্কটের এইরূপ পঞ্চম বৃশ্চিক। এইরূপ দ্বিতীয় চর তাহলে কর্কট, বৃশ্চিকের, ইহার পঞ্চম বৃশ্চিক ও হচ্ছে নবম মিন। বৃশ্চিক ও নবম বৃশ্চিকের মীন। পঞ্চম হচ্ছে বৃশ্চিক, আর কর্কটের নবম হচ্ছে মীন। কর্কটাধিপতি চন্দ্র হইবে। তার মানে কর্কটের যে মীন অধিপতি সেই চন্দ্র ইহাদের হবে প্রথম প্রথম নবাংশের ভাগ অধিপতি পার্ট। হ্যাঁ, কর্কট তারপরে কর্কটাধিপতি তৃতীয় চর তুলা। চন্দ্র হইবে হুম হুম এবং হুম তৃতীয় চর তুলা। হ্যাঁ, তাহলে ইহার তুলার পঞ্চম জন্য কুম্ভ শুক্র, মানে ও মেষের জন্য নবম মঙ্গল মিথুন হবে, রাশি। কর্কটের জন্য চন্দ্র ইহাদের হবে, তুলার জন্য তুলাধিপতি শুক্র হবে, শুক্র মানে অধিপতি হবে। প্রথম নবাংশের গেল। অধিপতি হইবে। তারপর চতুর্থ চর মকর। হুম হুম চতুর্থ চর মকর হ্যাঁ, ইহার শনি পঞ্চম হইবে। বৃষ যেমন রাশি ও নবম অর্থাৎ কন্যা রাশি। অর্থাৎ আছে। ইহাদের প্রথমাংশের অধিপতি মকরাধিপতি শনি হইবে। অর্থাৎ মেষ, সিংহ, ধনু এই 3 রাশির মেষ অবধি করিয়া নবাংশ গণনা করিতে হয়। হ্যাঁ অর্থাৎ প্রথমাংশে মেষাধিপতি মঙ্গল, হুম দ্বিতীয় বৃষের অধিপতি শুক্র, এইরূপ ক্রমে ধনু পর্যন্ত 9 রাশি। আবার
মকর, বৃষ, কন্যা হুম ইহাদের মকর হইতে কন্যা পর্যন্ত 9 রাশির অধিপতি ক্রমে এক এক অংশের নবাংশপতি হইবেন। তুলা, কুম্ভ, মিথুন ইহাদের তুলা হইতে মিথুন পর্যন্ত 9 রাশির অধিপতি। কর্কট, হুম বৃশ্চিক, মীন যেমন ইহাদের কর্কট হইতে মীন হুম পর্যন্ত 9 রাশির অধিপতি ক্রমে এক এক নবাংশপতি হইবেন। যেমন রাশির 9 ভাগের 1 ভাগকেই নবাংশ কহে, তেমনি রাশি হ্যাঁ সকলের হ্যাঁ স্বকীয় চর নবাংশের রাশির নাম প্রথম নবাংশ বর্গোত্তম, বর্গোত্তম অর্থাৎ স্থির চর রাশির রাশির দেখেন ও প্রথম একবার বলে নবাংশ দাও হ্যাঁ বর্গোত্তম বলিয়া বিখ্যাত আছে। নবমাংশ নবাংশ না নবমাংশ স্থির রাশির হুম পঞ্চমাংশ ও আর দ্ব্যর্থক স্থির রাশির রাশির হচ্ছে নবাংশ। পঞ্চমাংশ সরি খেয়াল করি, নবমাংশ। দ্ব্যর্থক রাশির নবমাংশ, পঞ্চমাংশ। আচ্ছা আবার বলি, স্থির রাশির পঞ্চমাংশ প্রতি ও দ্ব্যর্থক মঙ্গলের রাশির বর্গোত্তম নবমাংশ। অতএব চর রাশির মেষের প্রথমাংশে মেষাধিপ মঙ্গলের বর্গোত্তম, হুম বর্গোত্তম, এবং স্থির রাশি সিংহ ইহার পঞ্চমাংশ সিংহাধিপতি রবির বর্গোত্তম। দ্ব্যর্থক রাশি ধনু ইহার নবাংশ ধনু রাশির অধিপতি বৃহস্পতির তারপরে কি হলো বর্গোত্তম। তাহলে এইরূপ নবাংশের ফল কোথায় অপরাপর চর, স্থির, এত বড় দ্ব্যর্থক গ্রন্থের রাশি ফল সকলের কোথায় বর্গোত্তম এত বড় একটা বিবেচনা গ্রন্থ করিতে জ্যোতিষ হইবে। সমীরণ এর ফলাফল কোথায় তার ফল তো এখানে লেখেন। নাই স্যার, তাহলে কি হবে তারপরে আছে দেখেন দ্বাদশাংশ শুধু এটা নির্ণয় না স্যার, তারপর আছে বাকি তৃতীয়াংশ চার্ট গুলো নির্ণয় স্যার আমি পড়ে তারপরে দেখছিলাম, আছে ওগুলো গ্রহগণের পড়লে লেখা নেই। উদয়াস্তাদি এইবার গ্রহগণের উদয় অস্তই আমরা জানি না কখন গ্রহ ঘুমন্ত থাকে কখন নিদ্রিত থাকে কখন তুদিত থাকে কখন চিন্তাক্লিষ্ট থাকে এটি তো আমরা জানি না তাহলে এটি না জানলে নাম শুধু শুনেছেন নবাংশ কিন্তু কোন গ্রহ কখন অস্তমিত হয় তারপরে 96 পৃষ্ঠায় দেখেন নবাংশ দেওয়া রয়েছে এখানে যে একে মেষ রাশির মঙ্গল, 2 শুক্র, 3 বুধ, 4 চন্দ্র, 5 রবি, 6 বুধ, 7 শুক্র, 8 মঙ্গল, 9 বৃহস্পতি। এই যে ষড়বর্গ টেবিল এই ষড়বর্গ টেবিল যে পেজটা আছে আমার বইতে হচ্ছে 93 পেজে ওই সরি 96 পেজে আপনাদের মনে হয় কত হবে ওই 100 পেজ থেকে শুরু তাহলে এখানে তো শুধু সিরিয়াল দিয়েই বসানো রয়েছে তাহলে এটির আমাদের কি শিখবেন তারপরে 100 আছে পেজ দেখেন থেকে ষষ্ঠ শুরু অধ্যায় স্যার, 100 তারপরে যে ষষ্ঠ 101 অধ্যায় হচ্ছে এই গ্রহ দুইটা পেজ। বিবরণ সূর্য চন্দ্র মঙ্গল বৃহস্পতি তার মানে নেই তাহলে এটি কি শিখবেন এটি কি শিখাবো কিন্তু আমি যেটি শিখাতে চেয়েছিলাম সেটি আপনারা যদি ধৈর্য ধরেন তাহলে ধরেন সেটি দিয়ে জীবনে কাজে লাগাতে পারবেন আর না হলে পারবেন না আর এই সব বুঝতে পেরেছেন আর এই গ্রন্থেতে স্যার নবাংশের আর এখন একটু স্যার ব্যাখ্যা রয়েছে দরকার যদিও নেই স্যার ব্যাখ্যা নেই হিসাবে স্যার, ওই ওইটা একই ওইভাবে জিনিসই যদি না আছে শিখতে পারি কিন্তু আসলে স্যার চার্টটা এটা করা আছে কাজ হবে না। কিন্তু সেটি খুঁজে পেলাম না এটা যদি ইয়ে আমাদের এটা বলতে পারতেন দ্বাদশাংশ নবাংশ ওই যে মনে হয় পেয়ে গেছি এই যে নবাংশ নির্ণায়ক সারণী এই যে দেখেন বর্গ বিভাজন প্রসঙ্গ এখান থেকে হচ্ছে অঙ্ক কষে আমাদের বের করে আসতে হবে কিন্তু সেটি আপনারা বের করবেন সফটওয়্যার দিয়ে তাহলে আর এ কি করতে শিখবেন আহ, বিশেষ কথা এই পেজগুলো আগে একটু পড়েন আমি পড়া হিসাবে দিয়ে দিলাম যে নবাংশ নির্ণায়ক সারণী দ্রেক্কান নবাংশ হ্যাঁ এখান থেকে এইগুলো আগে একটু পড়ুন পড়ার পরে যদি আমাদের এই পরীক্ষার আগ পর্যন্ত সম্ভব হয় তাহলে দুই ব্যাচকে একসঙ্গে করে আমি কথা দিচ্ছি যে আমি ওই ক্লাসটা আপনাদের দিয়ে দেবো যেমন কারক আপনারা যে কারকটা আপনারা কারক নির্ণয় করবেন অথচ কারক নির্ণয় হচ্ছে আমি হরোস্কোপ দেখে কারক নির্ণয় করে ফেলতে পারি যে কে আত্মকারক কে অমাত্মকারক কে ভ্রাতৃকারক এটা আমি ওখান থেকেই বের করে ফেলতে পারি কিন্তু আপনাদের ধরেন আপনারা সেই ডিগ্রি মিনিটের গুরুত্ব কি সেই জায়গাটায় এখনো আমরা কিন্তু যেতে পারিনি এটা হচ্ছে আমার মানে অভিযোগ এটা অভিযোগই বলবো কারণ হচ্ছে এটা উম বা আমার ব্যর্থতা যে আমি এটা শেখাতে পারিনি
আর পারবো কি করে? এফএমআরএস থেকে লগ্ন নির্ণয়ের ক্লাসেই আমরা লগ্ন মিলাতে পেরেছিলাম না, সে দুঃখটা তো আমার মনে আছে এখন। এটা যে আমি নিয়ে চলছি না তা তো না। কারণ হচ্ছে, এমন লোক আমাকে বলেছিলেন যে এফএমআরএস কিনবা, জীবনে ওগুলো ব্যবহার করতে তো পারবা না, তাও কিনে করবা কি? কিনতে যাওয়ার সময় বলেছিলেন। তো যার জন্য আমি এফএমআরএস এমন ভাবে রপ্ত করেছিলাম যে ওটা আমার মুখে মুখে থাকতো। কিন্তু এখন এসে দেখলাম ওই ক্লাস মিলানোর সময়, মানে আপনাদের বোঝাতে গিয়ে শেষে আমি দেখি যে আর পারলাম না। এই পুরা পেজ সহ দিয়ে দিলাম, কিন্তু এর হাফ পর্যন্ত হচ্ছে আপনার নবাংশ। তারপরের অংশ যাতে আপনারা বুঝতে পারেন যে দ্বাদশ অংশ নির্ণয় সারণী। এই এটা একটু পড়েন, এর ভিতরে গাণিতিক অংশ রয়েছে। তারপরে যদি আপনারা বোঝেন, তাহলে এখান থেকে শিখে নেবেন বা আমি শিখাই দেব। এর ভিতর যদি সম্ভব হয়, এখনো তো 6-7টা ক্লাস আছে, এর ভিতর দেখিয়ে দেব। কিন্তু ধরেন এই নবাংশ, দ্বাদশাংশ, দশমাংশ, ষোড়শাংশ, এই যে বিষয়গুলো সবসময় দরকার, এর পরবর্তী পেজগুলোতে পরপর রয়েছে। তো এই বইটি যাদের কাছে আছে তারা দেখবেন যে এখানে পরপর রয়েছে। তো তখন এই জিনিসগুলো যদি আমরা বের করতে না পারি, এর ডিগ্রির উপর নির্ভর করে ফল। কিন্তু সেই ডিগ্রিটা আমরা এখনো শখে বসিয়ে ক্লাস করিনি, যে কারণে আমাকে আজকে পিছিয়ে যেতে হচ্ছে। যাই হোক, উম তো বলেন এবার আপনাদের কথন কি? নবাংশটার থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যদি সম্ভব হয়, তাহলে এই ক্লাসগুলোর মধ্যেই আমরা চেষ্টা করব একটি ক্লাস দিয়ে দেওয়ার। আপনারা নিতে পারেন বা না পারেন, আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার। একটি ক্লাসে হবে না, ওটা 3টি ক্লাস লাগবে। যদি শুধু নবাংশ শিখতে চান তাহলে দিয়ে দিতে পারবো, কিন্তু ক্লাস আমার মতো হলে 3টি লাগবে, 3টির নিচে হবে না। স্যার আপনি একদিন বলেছিলেন বলছি স্যার আপনি একদিন বলেছিলেন ডিগ্রি থেকে কোন বয়সে কোনটা কি কোনটা? প্রাপ্তি হবে বা লস হবে এটা আপনি শেখাবেন বলেছিলেন। তো ওই একটা এখনো শেখান নেই আপনি আর কি, এই তো, যদি শিখিয়ে দিতেন তো ভালো এটি তো হতো। শিখতে গেলেই তো আমি ওই নবাংশের কথা বলতে গিয়েই শুধু তো ডিগ্রি বললাম দেখে কোন যে বয়সে ওই তার হলো বাড়ি ডিগ্রি গাড়ি মিনিট হবে অথবা দিয়েই কোন কিন্তু বয়সে তার আমাদের দুর্ঘটনা ঘটবে 16টা আর কি, চার্ট যেটা তৈরি আপনি হবে, শেখাবেন সব স্যার। ডিগ্রি মিনিট দিয়ে। কিন্তু আপনাদের প্রথমেই নক্ষত্র দিয়ে শেখানো হয়েছে, যেটি নক্ষত্র দিয়ে আজও কোনো প্রতিষ্ঠানে ওই প্রাথমিক ব্যাচে এইভাবে শেখানো হয়, এটা আমার জানা নেই। কিন্তু কথা হচ্ছে, সেই যে ডিগ্রি, এটা কি আপনারা ডিগ্রি মিনিট কি এখনো বের করতে পারেন সঠিক রূপে? কারণ হচ্ছে ধরেন, এখন যদি কোনো গ্রহ 29 ডিগ্রি 59 মিনিটে থাকে, তাহলে আপনার এটি সফটওয়্যারে 29 ডিগ্রি 59 মিনিট আছে, আর আমাদের হিসাবে চলে যাবে দেখা যাচ্ছে পরের রাশিতে 0 ডিগ্রি হয়তো 10 মিনিটে। এই যে পার্থক্যটা হবে, সেই পার্থক্যটা যদি আপনারা বের করতে না পারেন, তাহলে আপনারা হয়ে গেছেন তো কৃত্রিম বেসিস। আপনারা সফটওয়্যারে পাচ্ছেন, কৃত্রিম বেসিস হয়ে গেছেন। কোনটি সঠিক সেটি বিবেচনা করার দিকে যাচ্ছেন না। অথচ পঞ্চাঙ্গে যে স্ফুটটি দেওয়া থাকে, ওই স্ফুটটি সম্পূর্ণ এফিমেরিস বেসিকে দেওয়া থাকে। কিন্তু সেটি কি একদিনের সাথে আরেকদিন, আরেকদিনের সাথে আরেকদিন আপনারা স্ফুট কি এটি বসিয়ে ডিগ্রি মিনিট দেখে, নক্ষত্র দেখে, দশা একবার বাসায় বসে কি প্র্যাকটিস করেছেন এখনো? করেন? কেউ করেন? তাহলে এটি যে শিখিয়ে দেব, কাকে শিখিয়ে দেব বলেন? ওটি তো একটি থিসিস পেপার। ওই থিসিস পেপার তো নেই কোনো গ্রন্থে। তাহলে আমি ওই থিসিস পেপারটা কেন দেব? আমি যখন ডক্টরেট করি, তখন আমি কমপক্ষে, আপনারা করবেন একটি সাবজেক্ট, আর আমি 10টি সাবজেক্ট রেডি করে রেখেছিলাম, 10টি টপিকস যে এর উপরে করব। যদি এখন বলেন আমার সাথে কেউ এখানে কাছাকাছি আছেন, মোটরসাইকেল নিয়ে টান দিয়ে আসেন, আমি নিচে যে নিচের ড্রয়ার, একেবারে আমার ফাইল ক্যাবিনেটের নিচের ড্রয়ার থেকে বের করে দেখাবো। এক একটায় 40 থেকে 50 পেজ করে হাতে লেখা একেবারে সব সূত্রগুলো রয়েছে। এখনই নেমে যেয়ে দেখাবো। কেউ থাকলে আসেন, ক্লাস চলতে চলতে আমি ভিডিও থাকতে থাকতে আপনাকে নিয়ে যাব, নিয়ে যেয়ে ড্রয়ার খুলবো, খুলে তারপরে দেখাবো। আর আপনারা একটি সাবজেক্ট নিয়ে ডক্টরেট করার জন্য 6 মাস 1 বছর ধরে ভাববেন শুধু, আর আমি 10টি নিয়ে একসঙ্গে নেমেছি। 8টি নোট আছে এখনো, 7টি বা 8টি নোট আছে এখানে, এখনো আছে। কমপক্ষে 40 পেজ, মানে 40 পেজের এপাশ ওপাশ, A4 কাগজের 40 পেজের এপাশ ওপাশ, মানে 80 পেজ করে করা আছে।
হ্যাঁ, হ্যাঁ। আপনাদের জন্য নেওয়া হয়েছে, আপনাদের সিলেবাসেও নেওয়া হয়েছে দেখেন। তো বলছি স্যার, যোগের ক্লাসটা আপনি উচ্চতর ব্যাচে নিয়েছিলেন নাকি, যোগ আর প্রতিকার? আমাদের কত নম্বর ক্লাসে আছে যদি কেউ বলে দিতে, তাহলে আমি একটু ভিডিওটা দেখে নিতাম। আমার ঠিক জানা নেই কত নম্বর ক্লাসে হয়েছে। যাই হোক, অভিযোগ জানানো করে সময় নষ্ট করা যোগের যাবে না। ক্লাস হয়েছে আপনারা নাকি বলুন, আমি দিয়েছি প্রশ্নোত্তরে আমি বৈদিক ঠিক মনে জ্যোতিষ পড়ছে না। শিক্ষা। প্রশ্ন করুন, আমরা আলোচনায় যাই। প্রদীপ দা কথা বলুন, আপনি উচ্চতর একটা ব্যাচে যারা পাগল। আছেন কথা বলুন। আমি বললাম স্যার সিলেবাসে আমাদেরকে কোনো নতুন বাস্তবে একটু টপিকসে আমি নাহলে পরীক্ষার আগ পর্যন্ত গ্রহের যাব না উদয়স্ত বলেছি। এই অংশ দুটা নিয়ে স্যার কয়বার প্রশ্ন বলেছি? করছি। হ্যাঁ, কয়বার বলেছি? এটা তো হয়ইনি। আপনার পরীক্ষা দেন না দেন, চলে যান বাড়ি, দরকার স্যার নেই। বাস্তু এখনই ক্লাস থেকে চলে যান। বাস্তুর অংশটা বলছে স্যার। পরীক্ষা আমার জন্য বাস্তু তো দিচ্ছেন, আমাদের হয়নি, আপনাদের জন্য এ দিচ্ছেন। ব্যাচে তো বাস্তু হয়নি, আমি আপনি বাস্তুতে যাচ্ছেন অন্তত কেন? আরো 10টা ক্লাস আগের থেকে বলতে আসছি যে এখন যে টপিকস গুলো আমাদের সিলেবাস শেষ, এখন নতুন আর ক্লাসে নতুনের যাবেন না। মধ্যে প্রবেশ করব না। আপনাদের পরীক্ষা খারাপ হয়ে যাবে, তাহলে সেইখানে যেন প্রতিষ্ঠানে আপনাদের মুখ উজ্জ্বল থাকতে পারে। আপনারা যে শিখবেন লগ্নটা তুলায়, দেখেন তো, যান পঞ্জিকায় যান, এখানে বের করে দেন, প্রত্যেকে বের করে দেখে খাতা উঁচু করে ধরেন। হচ্ছে আজকে 25 তারিখ, 25 তারিখ 4টা 44 মিনিটে হচ্ছে আপনার তুলা লগ্ন শুরু হয়েছে। 6টা 58 মিনিট পর্যন্ত তুলা লগ্ন থাকবে। টাইমটা লিখুন, বিকাল 4টা 44 থেকে 6টা 58, এটা তুলা লগ্ন। তাহলে সন্ধ্যা 6টায় যে ক্লাস শুরু হলো, লগ্ন কত ডিগ্রিতে আছে? বিকাল 4টা 44 মিনিট লগ্ন আরম্ভ, লগ্ন শেষ হচ্ছে 6টা 58। পঞ্জিকায় দেখে নিন, 274 নম্বর পৃষ্ঠা। তাহলে লগ্ন কত ডিগ্রিতে আছে বের করুন। আপনারা সিলেবাস চেয়েছিলেন বগল ডাবা করে নিয়ে বেড়ান, আর আমার সিলেবাস মুখস্থ থাকে, যে কোনটি ক্লাস নিয়েছি, কোন ক্লাসে কি আলোচনা করেছি, এগুলো আমার মুখস্থ থাকে। প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে লগ্ন কয়টায় হলো, একটা লগ্ন সমান 2 ঘন্টা, 2 ঘন্টা মানে 120 মিনিট, 120 মিনিট সমান 30 ডিগ্রি, 37 120। তাহলে এটা আপনারা দেখি এখন বের করেন, সবাই বের করে করে উঁচু করে ধরেন, কেউ মুখে বলবেন না। একসাথে উঁচু করে ধরার পর যদি এখানে দেখা না যায়, তাহলে আমি বলবো যে এবার মুখে বলবো।
সুবিধা আছেন? বলুন। স্যারের প্রশ্নটা আরেকবার করুন তো, আমার এখানে সাউন্ড পলিউশনটা শুনতে লগ্ন এখন কত ডিগ্রিতে আছে সেটা বলছি। হ্যাঁ, সবার করা হোক। অন্যান্য প্রতিষ্ঠান হলে স্যার পড়া দিয়ে দিয়ে চলে যেত এক এক জায়গায়। আমাদের দাদা কোনো ক্লাসের ভিডিও দেখবেন না যে আপনাদের পড়তে দিয়ে চলে গেছি আমি কখন। এরকম কোনো ক্লাস আপনারা দেখাতে পারবেন না। সব স্কুল কলেজে দেখবেন যে এই অঙ্ক কর, টিচার বসে থেকে ঘুমায়, আর ওই এই অঙ্ক করে নিয়ে আসো, করে নিয়ে এসে দেখায় দাও। আমরা কোনোদিন এরকম বলিনি, কিন্তু আজকে কেন বললাম সেটিও বলবো একটু পরে।